হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা স্টিরিও কেমিস্ট্রি আন্ডারে পড়ছিলাম অপটিক্যাল আইসোমেরিজম। সেখানে আমরা লাস্ট পড়েছি পিওএস অর্থাৎ প্লেন অফ সিমেট্রি এবং সিওএস অর্থাৎ সেন্টার অফ সিমেট্রি। কী করে একটা স্ট্রাকচারের মধ্যে আমি খুঁজতে পারবো তার টেকনিক শিখিয়েছিলাম এবং প্রচুর এক্সাম্পল করেছিলাম, ওভার 50 or 60 এক্সাম্পল করেছিলাম আমরা। তো আশা করছি সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। এর মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রজেকশন ফর্মুলা। অর্থাৎ একটা মলিকিউলকে, অবশ্যই মলিকিউল মানেই সেটা তার মধ্যে বিভিন্ন গ্রুপস থাকবে এবং সেটা 3 ডাইমেনশনাল হবে। এখন সেই 3 ডাইমেনশনাল একটা অবজেক্টকে আমরা 2 ডাইমেনশনালি খাতায় বা বোর্ডে যেভাবে লিখবো আর কি, সেটাকে বলা হয় যে ওটাকে আমি প্রজেক্ট করছি। সাপোজ ধরো সিনেমা হলে বা টিভি স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখি তারা সবাই হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট, কিন্তু সেই অবজেক্টগুলোকে আমরা একটা 2 ডাইমেনশনাল স্ক্রিনের মধ্যে দেখছি। তো এটাকে আমরা বলছি যে ওই 3 ডাইমেনশনাল অবজেক্টটাকে 2 ডাইমেনশনালি আমরা প্রজেক্ট করছি। এখান থেকেই প্রজেকশন কথাটা এসছে এবং এখান থেকেই তোমরা জানবে প্রজেক্টর বলে একটা মেশিনও হয়, যেটার মাধ্যমে অনেক সময় সিনেমা টিনেমা দেখানো হয় আর কি। তো সেই হিসাবে এই নামগুলো দেওয়া হয়েছে। 4 রকমভাবে প্রজেক্ট করা যায় এদেরকে। তো 4টে নাম: ওয়েজ ড্যাশ ফর্মুলা, আমরা এই নামটা শুনেছি এর আগে বহুবার। এটাকে অনেক সময় অনেকে আবার ওয়েজ ড্যাশ না বলে আরেকটা নাম দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করেন, সেটা হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলা। ফ্লাইং ওয়েজ ফর্মুলা। তো সেকেন্ড হচ্ছে সহর্স ফর্মুলা, থার্ড হচ্ছে নিউম্যান এবং ফোর্থ হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা। এই 4টে প্রজেকশন ফর্মুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করে দাও, আর নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করো। তাহলে কী হবে, আরও অনেক বেশি স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। আমরা আজকে শুরু করছি ওয়েজ ড্যাশ ফর্মুলা দিয়ে। আমাদের এখানে বেসিক্যালি দুটো কাজ করতে হবে। এক হচ্ছে এই 4 ধরনের যে প্রজেকশন ফর্মুলা সেই সম্পর্কে ধারণা লাভ করতে হবে, কীভাবে আমরা এদেরকে রিপ্রেজেন্ট করবো সেইটা। আর 2 নম্বর হচ্ছে এই প্রত্যেকটা প্রজেকশন ফর্মুলার মধ্যে ইন্টার কনভার্সন, মানে ধরো একটা ওয়েজ ড্যাশ ফর্মুলা দেওয়া আছে, সেটা নিউম্যান প্রজেকশানে কেমন দেখাবে সেটা আমাদেরকে আঁকতে হবে বা লিখতে হবে। বা ধরো একটা সহর্স দেওয়া আছে, সেটা থেকে আমি কী করে একটা ফিচার প্রজেকশন বানাবো, এইগুলো করতে হবে প্রথমে। এই 2 রকম কাজ প্রথমে করতে হবে আর কি। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল নলেজ। এই নলেজগুলোর অ্যাপ্লিকেশান আমাদের কাজে আসবে আমরা যখন এরপর এনহান্সিওমার পড়বো, ডায়াস্টিরিও আইসোমার ইত্যাদি পড়বো তখন। আর আরএস নমেনক্লেচার করার সময়ও কাজে আসে, কারণ অনেক সময় আমাদের ফ্লাইং ওয়েজ বা ওয়েজ ড্যাশ ফর্মুলা দেওয়া থাকে, অনেক সময় সহর্স ফর্মুলা দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে এর আরএস নমেনক্লেচার মানে আর হবে না এস হবে, সেটা তোমরা ডিসাইড করো। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সময় এরকম দেখা যায় যে ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে আমাদের ওই আরএসটা বের করা সবথেকে সোজা হয় আর কি। তো সেক্ষেত্রে অন্য কোনো প্রজেকশন ফর্মুলা দেওয়া থাকলে সেখান থেকে ফিশারে নিয়ে এসে তারপরে কাজটা করা হয়। এটা হচ্ছে একটা সহজ টেকনিক। তো তার ফলে আমাদের যেটা করতে হয় যে এই প্রজেকশন ফর্মুলাগুলো সম্পর্কে ধারণা থাকতে হয় প্রথম থেকেই, এবং তাদের ইন্টার কনভার্সনগুলোও শিখতে হয়। এবং এই জায়গাটাতে এসে আমরা প্রচুর অসুবিধার সম্মুখীন হই, কারণ হচ্ছে এই একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, সেইটাকে খাতায় কীভাবে 2 ডাইমেনশনালি আমি লিখবো, তারপরে তাকে একটা থেকে অন্য প্রজেকশানে কী করে আমি কনভার্ট করব, এইটাতে অনেক সমস্যা আছে। এবং তুমি যদি 10টা বই দেখো তাহলে তুমি দেখবে যে 10টা বইতে 10 রকম মেথড দেওয়া আছে কীভাবে ইন্টারচেঞ্জটা করবো। যদিও ইন্টারচেঞ্জ আমি আজকের ভিডিওতেই বলবো না, সেটা নেক্সট ভিডিওতে, আজকে অত কিছু হবে না। তো তাও এখানে আমি তোমাদেরকে একদম সিম্পলেস্ট ওয়ে দেখাবো, যাতে করে যে কোনো ধরনের ফর্মুলা থেকে যে কোনো ধরনের ফর্মুলাতে ইন্টার কনভার্সন আমরা করতে পারি। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি আজ পর্যন্ত যা যা ভিডিও দেখেছো প্রজেকশন ফর্মুলার ইন্টার কনভার্সন সংক্রান্ত, তাদের মধ্যে সবথেকে ইজিয়েস্ট ভিডিও এইটা হতে চলেছে। এবার ওয়েজ ড্যাশ ফর্মুলা সম্পর্কে আমরা আগে থেকেই একটু শিখে রেখেছি আর কি। আমরা জানি যে ওয়েজ ড্যাশ ফর্মুলাতে কিছু বন্ড থাকে যেগুলোকে আমরা বলি অন দ্য প্লেন। কিছু বন্ড যেমন ধরো আমি একটা ছবি এখানে আঁকছি, এরকম 2টো বন্ড দেওয়া থাকে। সাপোজ এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, 4টে বন্ড থাকবে এর সঙ্গে। তো একটা বন্ডকে এরকম কোণ দিয়ে দেখানো হয়, সলিড কোণ, এটাকে আমরা ওয়েজ বন্ড বলি। আর একটাকে এরকম ড্যাশ দিয়ে দেখানো হয়, তাই তো। তো নর্মাল বন্ড কোনগুলো, এইটা, সরি এটাকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি একটু পরে। নর্মাল বন্ডটাকে আমরা বলি অন দ্য প্লেন বন্ড, অন দ্য প্লেন। এইটাকে আমরা বলি হচ্ছে ড্যাশ বন্ড, আর এটা হচ্ছে ওয়েজ বন্ড, ঠিক আছে। এইটা হচ্ছে ড্যাশ
আর এটা হচ্ছে ওয়েজ, এইখান থেকে এই নামটা ওয়েজ ড্যাশ এসছে আর কি, ঠিক আছে। এখন এই ড্যাশ বন্ড কাকে রিপ্রেজেন্ট করে? ড্যাশ বন্ড রিপ্রেজেন্ট করে বন্ড বা গ্রুপ যাই হোক না কেন সেটা বিলো দ্য প্লেন এইটাকে রিপ্রেজেন্ট করে, অথবা এটা আর কাকে রিপ্রেজেন্ট করে আমরা জেনেছি এটা অলরেডি আগে, যে বন্ড গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার আর কি, যে দেখছে আর কি। ধরো এই বোর্ডে কোনো একটা ছবি আঁকা আছে ওয়েজ ড্যাশ, সেটাকে আমি দেখছি সামনে থেকে, তাহলে আমার থেকে পেছনের দিকে দূরের দিকে চলে যাচ্ছে, গোয়িং অ্যাওয়ে, ঠিক আছে, ইনসাইড ব্ল্যাকবোর্ড, এক্ষেত্রে হোয়াইট বোর্ড যাই হোক, ঠিক আছে। তো এই হচ্ছে ড্যাশ বন্ড। আর ওয়েজ বন্ড মানে কি? ওয়েজ বন্ড মানে হচ্ছে বন্ড অ্যাবাভ দ্য প্লেন, আর আরেকটা কি, ওটার জাস্ট অপোজিট, ওখানে যেমন বন্ডটা ভিউয়ারের থেকে দূরে চলে যাচ্ছে, এক্ষেত্রে বন্ডটা ভিউয়ারের কাছে সরে আসছে, বন্ড কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, ঠিক আছে। এইবার দেখো এখানে একটা ব্যাপার আছে, এই যে আমি বলছি এই যে নর্মাল বন্ডটা এটা হচ্ছে অন দ্য প্লেন মানে কোন প্লেন? বা ধরো আমি বলছি বন্ড বিলো দ্য প্লেন, বন্ড অ্যাবাভ দ্য প্লেন, একটা প্লেনকে আমি প্রথমে ফিক্সড করছি বা একটা প্লেনকে আমি রেফারেন্স হিসেবে নিচ্ছি, সেই প্লেনের সাপেক্ষে কেউ একজন ওপরে আছে, নিচে আছে ইত্যাদি, বা ভিউয়ারের দিকে এগিয়ে আসছে ইত্যাদি। আমি প্রথমে একটা মডেল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখো মাঝখানের এই কালো রঙের যে কার্বনটা আছে, মাঝখানের কালো কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। এইবার এই মলিকিউলটাকে আমি কীভাবে দেখছি তার উপরে ডিপেন্ড করে এই স্ট্রাকচারগুলো এখানে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো ধরো আমি যদি এইভাবে মলিকিউলটা দেখি, ঠিক এইভাবে, এবার আমি একটা এমন তল বা প্লেন কল্পনা করছি যে তলটা এই হলুদ, কমলা এবং কালো একে বাইসেক্ট করছে, ঠিক আছে। তো এই প্লেনের সাপেক্ষে এই আকাশি কালারের গ্রুপটা সামনের দিকে টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর যেটা আমি ধরে আছি নীল কালারের এটা অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমি এটাকে দেখতে থাকি, তাহলে এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি এখানে, তাহলে সেটা কেমন লাগবে দেখো, আমি লিখছি এখানে, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে কমলা আর হলুদ অন দ্য প্লেন, তাহলে এই যে অন দ্য প্লেন দুটো বন্ড, এখানে এক জায়গায় থাকবে অরেঞ্জ আর এক জায়গায় থাকবে ইয়েলো, এবং খুব ভালো করে লক্ষ্য করো আকাশিটা স্কাই কালারটা আমাদের দিকে আসছে, ভিউয়ারের দিকে আসছে, আর ব্লু কালারটা যেটাকে রয়্যাল ব্লু কালার বলে সেটা চলে যাচ্ছে কোন দিকে? আমি ব্লুটা পাল্টে একটা অন্যই কালার দিয়ে দিই, ঝামেলা মিটে যাবে। আমি এখানে একটা গ্রিন কালার করে দিলাম, তাহলে গ্রিনটা যাচ্ছে পেছনের দিকে, এই যে বন্ড গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, তাহলে এটা কোথায় থাকবে? ড্যাশে থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমি এইখানে কি লিখবো দেখো, এই ড্যাশের এইখানটা কি লিখবো? গ্রিন, তাহলে এখানে গ্রিন থাকলো, আর সামনে কে আসছে এখন? নীল কালার, ব্লু বা স্কাই কালার যা লিখবে সেইটা, বোঝানো গেল। তাহলে অন দ্য প্লেন বন্ড কোনগুলো হলো? অন দ্য প্লেন বন্ড হচ্ছে সেই বন্ডগুলো, যে বন্ডগুলো এবং কাইরাল কার্বন বাইসেক্টেড হবে কোনো একটা ইমাজিনারি প্লেন দিয়ে, সেইটা হচ্ছে সেই পার্টিকুলার প্লেন, যে প্লেনটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। সেই প্লেনের সাপেক্ষে যে বন্ডটা ভিউয়ারের দিকে আসছে সেটা হচ্ছে ওয়েজ বন্ড কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর যেটা পেছন দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে ড্যাশ বন্ড। এখন এটাকেই যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট না করে বা এইভাবে না দেখে, মানে আমি দেখছি এইভাবে, তো আমি তো এইদিকে দাঁড়িয়েছি, আমি আমার কথা বলছি না, আমি তোমাদের কথা বলছি, তোমরা ধরো এইভাবে দেখছো আর কি, যে একটা তোমাদের দিকে চলে আসছে ভিউয়ারের দিকে, আর একটা পেছন দিকে চলে যাচ্ছে এই প্লেনের সাপেক্ষে। কারণ এই প্লেনটা এই তো মানে বোর্ডের প্লেনের সঙ্গে প্যারালাল, বোর্ডের প্লেনটাই হচ্ছে এই প্লেনটা। এখন আমি যদি এই যে কাল্পনিক যে ইমাজিনারি প্লেনটা, যে প্লেনটাকে আমি রেফারেন্স হিসেবে ধরছি, সেই প্লেনটা যদি বোর্ডের প্লেনের সঙ্গে এরকম প্যারালাল না হয়ে এরকম পারপেন্ডিকুলার হয়ে যায়, তাহলে কী হবে? দেখো এই পারপেন্ডিকুলার প্লেনের উপরে আমি এখন এই আমাদের অন দ্য প্লেন কোনটা ছিল? অরেঞ্জ আর ইয়েলোকে আমি এখন এই পারপেন্ডিকুলার প্লেনে যদি বসাই, খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো
আমার হাতের উপরে রয়েছে এখন ইয়েলো আর অরেঞ্জ। এই অবস্থায় খুব ভালো করে লক্ষ্য করো, ছিল কেমন, এটা ছিল এরকম বোর্ডের প্লেনের সঙ্গে প্যারালাল। তখন এই যে আমি যেটাতে আমার এই ইন্ডেক্স ফিঙ্গারটা আছে স্কাই কালার, সেটা দর্শকের দিকে আসছে, মানে ওয়েজ বন্ড। ওয়েজ বন্ড মানে কি বললাম, কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, এবং বন্ড অ্যাবাভ দ্য প্লেন। অ্যাবাভ দ্য প্লেন কখন বলবো, যখন এই আমার এই হাতটা অর্থাৎ এই রেফারেন্স প্লেনটা যখন বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার না হয়ে প্যারালাল না হয়ে পারপেন্ডিকুলার হয়ে যাবে, তখন দেখো এই বন্ডটা প্লেনের ওপরের দিকে উঠছে আর সবুজটা নিচের দিকে নামছে। সবুজটা নিচের দিকে নামছে মানে বন্ড বিলো দ্য প্লেন। আমার এই হাতের যে প্লেনটা, যেটা কিনা পারপেন্ডিকুলার বোর্ডের প্লেনের সঙ্গে, তার সাপেক্ষে নিচের দিকে যাচ্ছে সবুজটা, সুতরাং এটা বন্ড বিলো দ্য প্লেন। আর যদি এইভাবে ধরি তাহলে পেছন দিকে চলে যাচ্ছে, গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, সুতরাং এটা ড্যাশ বন্ড। আর এটা হচ্ছে ওয়েজ বন্ড, যেটা কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার অর অ্যাবাভ দ্য প্লেন। তাহলে কীভাবে আমি দেখছি একটা মলিকিউলকে, তার উপরে ডিপেন্ড করে আমি ড্যাশটাকে কখনো বলবো বন্ড বিলো দ্য প্লেন, কখনো বলবো বন্ড গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। এরকমভাবে দেখলে একরকম, আর তার পারপেন্ডিকুলারলি দেখলে আরেক রকম। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইবার যখন আমরা বোর্ডে এটাকে লিখছি, আচ্ছা আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। আরেকভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখো, আমি এতক্ষণ বলছিলাম যে কমলা আর নীল এটা হচ্ছে প্লেন। এবার এইটাকে আমি কী করলাম, এইটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, তখন আমি বলছি যে পারপেন্ডিকুলার, প্যারালাল থেকে পারপেন্ডিকুলার এলো মানে 90 ডিগ্রি ঘোরালাম, তখন এটা অ্যাবাভ দ্য প্লেন হয়ে গেল আর এটা বিলো দ্য প্লেন হয়ে গেল। এইবার আমি বলছি 90 ডিগ্রি না ঘুরিয়ে আমি যদি 45 ডিগ্রি রোটেট করাই এবং আমি প্লেনটাই যদি পাল্টে দিই, আমি এমন একটা প্লেন ভাবছি যে প্লেনটা, খুব ভালো করে লক্ষ্য করো, ধরো আমি এরকমভাবে ধরলাম আর কি, ঠিক আছে। প্লেনটা আমি কীভাবে দেখাই এখানে, আচ্ছা আমি হাত দিয়ে দেখাচ্ছি। ধরো প্লেনটা হচ্ছে এরকম যে শুধুমাত্র এই কালোটাকে এইভাবে বাইসেক্ট করছে, এই যে ঠিক আমার হাতটা যেখানে আছে এইভাবে যদি বাইসেক্ট করে, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, এইটা মানে স্কাই কালার এবং কমলা কালার, এই দুটো ভিউয়ারের দিকে যাচ্ছে না, প্রজেক্টেড টুয়ার্ডস দ্য ভিউয়ার। আর এই হলুদটা দেখো পেছন দিকে চলে গেছে, মানে পেছন দিকে ওর মানে মুভমেন্টটা বা প্রজেকশানটা, ডাইরেকশানটা। আর এটাও তাই, নিচের দিকে নামছে কিন্তু পেছন দিকে, এরকম সোজা নামছে না। তো এই সোজা এই যে কাল্পনিক প্লেনটা, এই প্লেন বরাবর আমি মলিকিউলটাকে দুভাগে ভাগ করছি। তাহলে এই দুটো যারা আসছে কোন দিকে, ভিউয়ারের দিকে, তারা হচ্ছে ভিউয়ারের দিকে আসলে আমরা তাদেরকে কী বলি, কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, ওয়েজ বন্ড বলি। আর যারা পেছন দিকে চলে যাচ্ছে তাদেরকে আমরা ড্যাশ বন্ড বলি। তাহলে এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি মলিকিউলটাকে, তাহলে এটাকে দেখতে কেমন হবে দেখো, এরকম হবে। এইটা একটা ওয়েজ বন্ড, আর এইদিকে একটা ওয়েজ বন্ড, মাঝখানটা হচ্ছে এই দুটো ওয়েজ বন্ডের যে কানেকশান জাংশনটা, এইটা হচ্ছে কাইরাল সেন্টার। আর এইটা হচ্ছে একটা ড্যাশ বন্ড, ঠিক আছে। আর এইখানে একটা ড্যাশ বন্ড। কেন ড্যাশ বন্ড হলো, ড্যাশ মানে পেছন দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে ধরেছিলাম, যাই হোক যেরকমভাবেই ধরি না কেন, যদি এইটা যদি প্লেন হয়, ঠিক আছে, এটা যদি প্লেন হয়, তাহলে হলুদ আর স্কাই কালার সামনের দিকে আসছে। আর সামনের দিকে আসছে মানেই সেটাকে রাখতে হবে কোথায়, বন্ড কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, সেটাকে রাখতে হবে ওয়েজে। তাই জন্য এই যে ওয়েজ সবসময় মনে রাখবে যে ওয়েজ বন্ডগুলো থাকবে এরকম হরাইজন্টালি, যদি আমরা বোর্ডে বা খাতায় আঁকি। আর ভার্টিক্যালি থাকবে কারা, ড্যাশ বন্ডগুলো। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা আমি যদি ওইটার সাপেক্ষে করতে চাই, এটার সাপেক্ষে করলে অবশ্য মিলবে না। এটাকে আলাদাভাবেই দেখাই যে এই অবস্থায় আমি দেখছি যে ডান দিকে আছে ইয়েলো, বাঁদিকে আছে ব্লু, উপরের দিকে চলে যাচ্ছে মানে পেছন দিকে কিন্তু আপওয়ার্ড ডাইরেকশানে কি আছে, কমলা, তাহলে অরেঞ্জ, আর পেছনের দিকে ডাউনওয়ার্ড ডাইরেকশানে গ্রিন। তাহলে এটা হচ্ছে এক ধরনের রিপ্রেজেন্টেশন, এটা নাম্বার 1 এ, এটা হচ্ছে নাম্বার বি। দুভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, ঠিক আছে। কিভাবে আমি মানে ওই যে কাল্পনিক যে প্লেনটা, সেইটাকে আমি কিভাবে দেখছি তার উপরে। যখনই কাল্পনিক প্লেনটা কোনো গ্রুপকেই টাচ করছে না, একদম মাঝখান থেকে চলে যাচ্ছে, তখন হরাইজন্টাল গ্রুপগুলো কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, হরাইজন্টাল গ্রুপস কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার মানে ওয়েজ, আর ভার্টিক্যালগুলো
গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার মানে ড্যাশ, ঠিক আছে। তাহলে এখানটায় আমি কি লিখব যে ওয়েজ বন্ডস, ঠিক আছে। ওয়েজ বন্ডস তার মানে হচ্ছে যেগুলো কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, সেগুলো হচ্ছে, সেটা কোথায় থাকবে, হরাইজন্টাল অবস্থানে থাকবে। আর ড্যাশ বন্ড যেটা হচ্ছে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, সেটা থাকবে ভার্টিক্যালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। এখন যদি কোনো জায়গায় তোমাকে এরকম কোনো, ধরো আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এই ড্যাশ বন্ডটা চলে আসবে এইখানটায়, এই বন্ডটা চলে যাবে এখানটায়, মানে মোটমাট এরকম দেখাবে যে ড্যাশ বন্ডগুলো এরকম আছে, এরকম আছে, আর ওয়েজ বন্ডগুলো এরকম আছে, এরকম দেখাবে যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই। এখন এইভাবে যদি কোথাও রিপ্রেজেন্ট করা থাকে ফর্ম মানে কোয়েশ্চেন পেপারে, তোমাকে সবার আগে কী করতে হবে, এটাকে ঘুরিয়ে এরকম আনতে হবে, এই অবস্থায় আনতে হবে। কারণ বাই কনভেনশন বা আমরা যেটা দেখলামও রিপ্রেজেন্টেশনে, যে হরাইজন্টাল অবস্থানে সবসময় ওয়েজ বন্ডগুলোকে রাখতে হবে। এই অবস্থানে রেখে এখান থেকে কোনো সিদ্ধান্ত তুমি নিলে সেটা ভুল হতে পারে, ইনফ্যাক্ট ভুলই হয় আর কি। তো সেই জন্য এটাকে সবসময় মাথায় রাখতে হবে এটাই, যে ওয়েজ বন্ডটা হরাইজন্টাল পজিশনে থাকবে এবং ভার্টিক্যাল পজিশনে থাকবে হচ্ছে ড্যাশ বন্ডটা, ঠিক আছে। এবার এই সেকেন্ড যে নাম্বার বি, যেটা নাম্বার বি নিয়ে আর কিছু বলার নেই, কিন্তু নাম্বার এ নিয়ে অনেক কিছু বলার আছে এখনও। নাম্বার এর যে রিপ্রেজেন্টেশনটা, এটা উঠছি আমি, নাম্বার এর যে রিপ্রেজেন্টেশনটা, সেইটাকে আরও বিভিন্ন রকমভাবে দেখানো যায়। কীরকমভাবে দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি অন দ্য প্লেন বন্ড দুটোকে এইরকম দেখাতে পারি, আমি অন দ্য প্লেন বন্ড দুটোকে এইরকমও দেখাতে পারি। যখন এইরকম দেখাবো তখন আমি দেখো, তখন আমি এইরকম দেখালাম, তো আবার আমি এরকমও দেখাতে পারি যে এই ড্যাশটা এরকম নিচে নেমে আসছে আর ওয়েজটা এখানে যাচ্ছে। আমি সরাসরি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক এখানে আছে COOH, এখানে আছে OH, তাহলে COOH OH, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ডয়টেরিয়াম। এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, মানে দেখো ড্যাশ বন্ডে ড্যাশে কে আছে, ডয়টেরিয়াম, ওয়েজে কে আছে, হাইড্রোজেন। এখন আমি ছবিটা খাতায় আঁকার সময় আমি ওয়েজটাকে নিচে রাখলাম, ড্যাশটাকে উপরে রাখলাম, নাকি উল্টোটা করলাম, সেইটা কোনো ফ্যাক্টর নয়, যতক্ষণ পর্যন্ত গ্রুপটা চেঞ্জ হচ্ছে না। ড্যাশে ডিউটেরিয়াম, ওয়েজে হাইড্রোজেন, এখানেও তাই, ড্যাশে ডিউটেরিয়াম, ওয়েজে হাইড্রোজেন। সুতরাং এই স্ট্রাকচারটা, এটা যদি স্ট্রাকচার 1 হয়, এটা যদি স্ট্রাকচার 1 হয়, এটা যদি স্ট্রাকচার 2 হয়, তাহলে আমি বলবো যে স্ট্রাকচার 1 ইকুয়াল টু স্ট্রাকচার 2, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়ে যায় যে COOH এখানে, OH এখানে, এখন আমি এইটাকে লিখতে গিয়ে ধরো আমি এখানে ড্যাশে আমি এখানে হাইড্রোজেনকে নিয়ে এলাম আর ওয়েজে ডিউটেরিয়ামকে নিয়ে এলাম, তাহলে যেটা হবে যে কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি বলতে পারবো না যে এটা যদি 3 হয় তাহলে 3 এদের সঙ্গে সমান নয়, তাহলে আমাকে ফাইনালি সিদ্ধান্ত এটা নিতে হবে যে 1 ইকুয়াল টু 2 আর ইজ নট ইকুয়াল টু 3, ঠিক আছে। অর্থাৎ যখন আমি ছবিটা আঁকছি খাতায়, তখন অন দ্য প্লেন বন্ডগুলোকে যা আছে রাখলাম, ওয়েজ আর ড্যাশ বন্ডটাকে কোনটা উপরের দিকে আর কোনটা নিচের দিকে আঁকবো সেইটা কোনো ফ্যাক্টর না, একই, যতক্ষণ পর্যন্ত বন্ডের পজিশান চেঞ্জ হচ্ছে না। ড্যাশে ডি, সুতরাং দুটো সমান, এখানে ওয়েজে ডি হয়ে গেছে, সুতরাং এটা আলাদা হয়ে গেল। একই রকমভাবে ওটাতেও তাই, যদি আমি এইটাকে এইভাবে দেখাই, COOH আর এটা ধরো OH, এবার আমি দেখাচ্ছি যে এই দিকে একটা বন্ড আছে আর এই দিকে একটা বন্ড আছে। এবার এখানে ধরো আমি দিলাম অন্য কিছু দিই, ধরো NH2 দিলাম, আর এখানে ধরো আমি মিথাইল দিলাম। এখন এইভাবেও রাখা যায়, আবার আমি ড্যাশটাকে নিচের দিকে দিলাম। তো এই যে আমি আলাদা আলাদা করে আঁকছি, ড্যাশ নিচে একবার ওয়েজ নিচে, এইটাতে আবারও আমি আরেকবার মেনশন করছি যে কোনো সমস্যা নেই, কোনো অল্টারেশন হবে না যতক্ষণ ওয়েজে যে ছিল এখানেও ওয়েজে যদি সেই থাকে, ড্যাশে যে ছিল যদি ড্যাশে সেটাই থাকে,
তাহলে কোনো চেঞ্জ হলো না। অর্থাৎ এটা যদি 4 হয় আর এটা যদি 5 হয় তাহলে আমরা বলতে পারবো যে 4 = 5। আমি বলছি আমি এগুলো খুবই সময় নিয়ে পড়াবো, অনেকটা সময় লাগবে, হয়তো বেশ কয়েকটা ভিডিও, হয়তো একটা ভিডিওতে সবাই এগুলো বলে কমপ্লিট করে দেয়, আমার হচ্ছে 4টে ভিডিও লাগবে। কিন্তু বিষয়টা তুমি এমনভাবে শিখবে যাতে এখানে আর কোনো ডাউট না থাকে। আমরা এই প্রজেকশন ফর্মুলাতে এসে কী হয়, আমরা শিখে ফেলি, তারপরে যদি আমরা 10টা জিনিস শিখি তারপরে 100খানা ডাউট তৈরি হয়, সেই ডাউটগুলো সলভ করার কেউ থাকে না। সুতরাং আস্তে আস্তে শিখবো, কিন্তু যতটুকু শিখবো সেটা পারফেক্ট হবে। তাহলে আবার বলছি, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক যেমন 1 আর 2 এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, রাইট। এবার দেখো, এরকম না থেকে কোয়েশ্চেন পেপারে এরকমও থাকতে পারে যে তুমি এই প্রত্যেকটা একটা করে নাম দিয়ে দাও, 1 2 3 4 5 হয়ে গেল তো, 6 নম্বর আমি এরকম লিখছি। দেখো, এখন নট নেসেসারিলি যে অন দ্য প্লেন বন্ডগুলো এরকমই থাকবে বা এরকমই থাকবে, এরকম নাও থাকতে পারে। এরকম থাকতে পারে যে অন দ্য প্লেন বন্ডগুলো এরকম দেওয়া আছে, ঠিক আছে, একটা এইদিকে দেওয়া আছে, একটা এইদিকে দেওয়া আছে, এটাও থাকতে পারে। আবার 7 নম্বর এরকমও থাকতে পারে, অন দ্য প্লেন বন্ডগুলো এরকম, এইদিকে ধরো ড্যাশ আর এইদিকে ওয়েজ, এরকমও থাকতে পারে। আবার বলছি, এই স্ট্রাকচারগুলোতেও যতক্ষণ না পর্যন্ত ওয়েজে যে আছে আর ড্যাশে যে আছে সেগুলো যতক্ষণ অল্টার না হচ্ছে ততক্ষণ তুমি আঁকার সময় কোনটাকে কোন দিকে দিলে সেটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। আবারও বলছি, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর এরকমও রিপ্রেজেন্টেশন হতে পারে যে এই দুটো নিচের দিকে আর এইটা এখানে, এইটা এখানে। এখন পুরো ব্যাপারটাই হচ্ছে তুমি কীভাবে দেখছো এটাকে। তোমাকে যদি এটাকে এটার মতন বা এটার মতন দেখতে বানাতে হয় তাহলে তুমি জাস্ট এটাকে ঘুরিয়ে দাও বাঁদিকে ঘুরিয়ে দিয়ে এটাকে উপরে নিয়ে চলে আসো, তখন এই গ্রুপটা অটোমেটিক্যালি এই দিকে চলে আসবে, মানে এইরকম একটা লুক চলে আসবে। কীভাবে দেখছো তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আবার এরকমও হতে পারে যে এই দিকে ড্যাশ আর এইদিকে ওয়েজ, এটাও ফ্লাইং ওয়েজ বা ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন হতে পারে। আমরা কিছু রিপ্রেজেন্টেশন দেখব যেগুলো জেনারেলি মানে কনভেনশনালি যেগুলো আমরা ইনকারেক্ট বলে থাকি। আবার মুশকিল হয় যে মাঝে মাঝে কোয়েশ্চেন পেপারে ওই ইনকারেক্টগুলোও দেওয়া থাকে, তাও আমি একবার বলে রাখছি। সেটা হচ্ছে যে, আচ্ছা এইগুলো তোমাদের লেখা হয়ে গেছে আমি ধরে নিচ্ছি। আমি যে কোনো একটা স্ট্রাকচারকে রাখছি এখানে, রেখে থাকো। যখন আমরা অন দ্য প্লেন বন্ডগুলোকে লিখলাম, অন দ্য প্লেন বন্ডগুলোকে এই ড্যাশ আর ওয়েজকে ছেড়ে দাও, অন দ্য প্লেন যে বন্ড সেই দুটো বন্ডের মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা মানে যে দিকটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ <90 ডিগ্রি অ্যাঙ্গেল, যে দিকটা অ্যাকিউট, সেই পার্টটাতে কোনো ড্যাশ বা ওয়েজ বন্ড আমরা লিখব না। ধরো এরকম লিখলাম আমি একটা বন্ড, আমি এইখানে দিয়ে দিলাম ড্যাশ ওয়েজ আর এইখানে দিয়ে দিলাম ড্যাশ, বা আমি এরকম লিখলাম যে এইখানে দিয়ে দিলাম ড্যাশ আর এইখানে দিয়ে দিলাম ওয়েজ, ঠিক আছে। বা ধরো আমি এরকম লিখলাম, এইখানে দিয়ে দিলাম ওয়েজ আর এই দিকে দিয়ে দিলাম ড্যাশ। মানে আমি বলতে চাইছি যে এই যে দুটো গ্রুপ অন দ্য প্লেন, তাদের মধ্যেকার যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা আছে সেই দিকে কোনো ড্যাশ বা ওয়েজ গ্রুপ রাখবো না। ওয়েজ গ্রুপ বা ড্যাশ গ্রুপ সবই আমি এই দিকে রাখবো, সে এবার উপরে নিচে কোনটা কী হলো সেটা সমস্যা নয়। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনগুলো ওয়েজ ড্যাশের, এইগুলো জেনারেলি হচ্ছে রং রিপ্রেজেন্টেশন। কখনো কখনো কোয়েশ্চেনে এগুলো দেওয়া থাকে, এগুলো দেওয়া থাকলে তার সেখান থেকে সঠিক রিপ্রেজেন্টেশন কীভাবে লিখবো সেইটা আমরা পরে শিখবো, যখন আমরা ইন্টার কনভার্সন করবো তখন দেখে নেবো। কিন্তু জেনারেলি আমাদেরকে যদি পরীক্ষায় লিখতে বলে খাতায় একটা ধরো একটা মানে কী বলবো ফিশার বা নিউম্যান কিছু একটা দেওয়া আছে যে এটাকে ওয়েজ ড্যাশে কনভার্ট করো, তখন আমরা কখনোই এই রকম লিখবো না, ঠিক আছে। মানে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, এগুলো কেটে দিতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে কারেক্ট, ঠিক আছে। যেখানে দুটো অন দ্য প্লেন বন্ডের মাঝখানে যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা সেইখানে কোনো ওয়েজ বা ড্যাশ বন্ড থাকবে না, থাকবে কোন দিকে, উল্টো দিকে, যে দিকটা অবটিউস অ্যাঙ্গেল আছে ওই দিকটা থাকবে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আমরা এ আর বি দুরকম রিপ্রেজেন্টেশন শিখলাম, কিন্তু এতে হচ্ছে দুটো নর্মাল বন্ড থাকবে, একটা ওয়েজে একটা ড্যাশে, আর বিতে আমরা কি শিখলাম, দুটো হরাইজন্টাল বন্ড হচ্ছে ওয়েজ মানে কামিং টুয়ার্ডস দ্য রিভার, আর দুটো
ভার্টিক্যাল বন্ড হচ্ছে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য বিভার। আর একটা হচ্ছে নাম্বার সি, যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার যদি থাকে, একটার বেশি যদি কাইরাল সেন্টার থাকে, তখন আমরা ওয়েজ ড্যাশ কী করে লিখবো? তখন ওয়েজ ড্যাশ দু রকমভাবে লেখা যায়। দেখো, এইটা একটা কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার, এইটা বন্ড, নর্মাল বন্ড, এটা নর্মাল বন্ড। কী বললাম আমরা এক্ষুনি, নর্মাল বন্ড যে দুটো আছে তাদের মাঝখানে এই জায়গাটায় কোনো ওয়েজ ড্যাশ গ্রুপ থাকবে না, সবাই উল্টো দিকে থাকবে। তাহলে এইখানে একটা ড্যাশ, এটা ওয়েজ, আর এইখানে একটা ড্যাশ দিলাম, এটা একটা রিপ্রেজেন্টেশন। বা এইখানে আর এইখানে হলো, এটা উল্টোও হতে পারে। আচ্ছা, উল্টো বলার আগে এটা বলে নিই আরেকবার, যে ড্যাশটা এখানে আর ওয়েজটা এখানে দিলেও কোনো সমস্যা নেই, যতক্ষণ গ্রুপটা তার পজিশন মেনটেন করছে। ঠিক আছে, এখানেও তাই, ড্যাশটা নিচে আর ওয়েজটা এখানে দিলে সমস্যা নেই, হতেই পারে। আচ্ছা, এইবার এই যে নর্মাল বন্ডগুলো, এই নর্মাল বন্ডগুলো এরকমও হতে পারে। ঠিক আছে, আমি ওই দিকে দিলাম, এরকমও হতে পারে। সেক্ষেত্রে ধরো এখানে একটা ড্যাশ, এখানে একটা ওয়েজ, এরকম হতে পারে রিপ্রেজেন্টেশন। এখানে একটা ড্যাশ, এখানে একটা ওয়েজ হতে পারে। আবার এরকম হতে পারে যে মানে পরীক্ষার খাতায় কোয়েশ্চেনটা কীভাবে আসবে, কীভাবে দেওয়া থাকবে, সেটা তো যা খুশি হতে পারে, মানে ওরকমও হতে পারে। এরকম যদি থাকে তাহলে এখানে একটা ড্যাশ, এখানে একটা ওয়েজ, এখানে একটা ড্যাশ, এখানে একটা ওয়েজ। ঠিক আছে, ওদিকেও তাই, ধরো এখানে ড্যাশ, এখানে ওয়েজ, এখানে ড্যাশ, এখানে ওয়েজ, ইত্যাদি ভ্যারাইটিস হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন থাকতে পারে। তো এইটা হচ্ছে নর্মাল রিপ্রেজেন্টেশন। মানে নর্মাল বলতে আমি কি বলছি, নর্মাল বলার ঠিক হবে না, এই রিপ্রেজেন্টেশনগুলো হচ্ছে সব সিস টাইপ। সিস মানে কি, এই যে দেখো নর্মাল বন্ডগুলো একই দিকে আছে। এখন যদি এরকম হতো, ওপরটা একটু মুছে নিই, এখন যদি নর্মাল বন্ডগুলো ওই রকম না হয়ে যদি এরকম হতো যে একটা এই দিকে আর একটা এই দিকে না হয়ে যদি উল্টো দিকে হয়, এটা একটা রিপ্রেজেন্টেশন। সেক্ষেত্রেও আমরা এখানে এটা দেবো ড্যাশ আর ওয়েজ এরকম, আর এখানে ড্যাশ আর ওয়েজ এরকম দেবো। বা এটা এরকম হতে পারে, একটা এই দিকে একটা এই দিকে, সেক্ষেত্রে রিপ্রেজেন্টেশন এরকম হবে। আশা করা যায় বোঝাতে পারছি। তো এই রকম যখন থাকবে, যখন দুটো নর্মাল মানে অন দ্য প্লেন বন্ডগুলো অপোজিট ডাইরেকশানে, এটাকে আমরা বলি জিগজ্যাগ ওরিয়েন্টেশন। এখন এই জিগজ্যাগ ওরিয়েন্টেশনের আরেক রকমভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেখো টোটাল আমি যদি এটাকে কার্বন চেন বলি, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে কার্বন আছে। তো এই চারটে কার্বনকে আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো এটা অ্যাকচুয়ালি জিগজ্যাগ। তো এটাকে সিম্পলিফাইড করে এইভাবে লেখা হয়। মানে পরীক্ষার খাতায় কোশ্চেনটা কীভাবে আসবে, মানে কীভাবে লেখা থাকবে তার কোনো গ্যারান্টি নেই। একটা পার্টিকুলার কম্পাউন্ডকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। সবগুলোই হচ্ছে ওয়েজ ড্যাশ। তো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আমরা আইদার এরকম দেবো যে এখানে ড্যাশ আর এখানে ওয়েজ, এখানে ড্যাশ এখানে ওয়েজ, অথবা অনেক সময় এখানে কি হয়, অনেক সময় এরকম হয় যে ধরা যাক ড্যাশ বা ওয়েজের মধ্যে একটাতে হাইড্রোজেন আছে। ধরা যাক আমি বলছি এখানে ওয়েজে হাইড্রোজেন, এখানে ড্যাশে হাইড্রোজেন আবার না দেখালেও চলে বন্ড লাইন স্ট্রাকচারে। সেই কারণে অনেক সময় ধরা যাক এখানে একটা ক্লোরিন আছে আর এখানে একটা ব্রোমিন আছে। তো অনেক সময় এরকম থাকবে রিপ্রেজেন্টেশনটা, যে এইখানে শুধু ক্লোরিনটাকে দেখালো আর এইখানে এইভাবে শুধু ব্রোমিনটাকে দেখালো। তাহলেও এটা আর এটা কিন্তু সেম। তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে আর এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা ভুল করছিলাম, এখানটায় অ্যাকচুয়ালি ব্রোমিনটা আমি এখানে ড্যাশে লিখেছিলাম। তো এখানে ড্যাশে ব্রোমিন, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে এখানে ওয়েজে একটা হাইড্রোজেন আছে। তো এইটা লেখার সময় আবার কখনো আমরা এরকম করবো না। মানে ধরো এইখানে ক্লোরিনটা দেওয়া আছে তো ওয়েজে, তো ড্যাশ বন্ডটা আমরা ভুল করেও এইখানে বানাবো না, কিন্তু এইখানে বানালে এটা ভুল হয়ে যাবে, রং হয়ে যাবে। কেন? ওই যে বললাম যে দুটো অন দ্য প্লেন যে বন্ড তাদের মধ্যেকার যে সূক্ষ্ম কোণটা, অ্যাকিউট অ্যাঙ্গেলটা, সেই দিকে কোনো ওয়েজ বা ড্যাশ লাইন আসবে না। তাহলে এই রিপ্রেজেন্টেশনটা হয়ে গেল আমাদের ভুল রিপ্রেজেন্টেশন।
এবং বিশেষ করে এই জিগজ্যাগ নোটেশনে যখন আমাদের এই উল্টো দিকে আমরা কোনো বন্ড দিয়ে দিই, তখন সেইখান থেকে ইন্টার কনভার্সন করতে এটাকে যদি আমাকে নিউম্যান বা সহর্স বানাতে হয়, তখন সেটা একদম কনফার্ম ভুল হবে সেটা। সেই কারণে আমাদের এইটা খুব ভালো করে মনে রাখতে হয় যে নর্মাল বন্ড দুটোর মাঝখানে যে সূক্ষ্ম কোণটা, সেই দিকে কোনো ওয়েজ বা ড্যাশ গ্রুপ আমরা রাখবো না। এই হয়ে গেল আমাদের টোটাল আলোচনা ওয়েজ ড্যাশ ফর্মুলার, মানে ইন্ট্রোডাকশান বা পরিচিতি। দেখো এরপর হচ্ছে সহর্স ফর্মুলা। ধরা যাক আমি একটা সিম্পলেস্ট কম্পাউন্ড লিখছি CH3CH3, ঠিক আছে। এইটাকে যদি আমরা এখানে ধরো এই যে পার্টিকুলার কার্বনটা আর এই যে কার্বনটা, এই দুটো কার্বন হচ্ছে আমাদের ওয়েজ ড্যাশ ফর্মুলাতে এই দুটো কার্বন, ঠিক আছে। এবার এখানে 3টে হাইড্রোজেন আছে, তার মধ্যে একটা থাকবে অন দ্য প্লেন, একটা থাকবে এরকম ওয়েজে, আর একটা থাকবে এরকম ড্যাশে। এক্ষেত্রেও তাই, অন দ্য প্লেন একটা থাকলো ওয়েজে আর একটা থাকলো ড্যাশে, 3টেই হাইড্রোজেনের ক্ষেত্রে। অর্থাৎ যে কার্বনগুলো দেখাচ্ছি, এই কার্বনটা এবং এই কার্বনটা, এই কোনোটাই কিন্তু এখানে কাইরাল কার্বন নয়। সিম্পলি আমি জাস্ট এখান থেকে ফিশারটা কী বলে ওয়েজ ড্যাশটা বানালাম। তো একটা কথা বলে রাখতে হবে সবার আগে, সেটা হচ্ছে যে সহর্স অ্যান্ড নিউম্যান, এই দুটো প্রজেকশন ফর্মুলা আমরা তখনই অ্যাপ্লাই করি যখন কোনো একটা কম্পাউন্ডে দুটো হচ্ছে তোমার কাইরাল কার্বন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ফর মলিকিউলস উইথ দুটো কেন, তার বেশি হলেও হয়, 2 or more কাইরাল কার্বন। এছাড়া এটার কোনো অ্যাপ্লিকেশান নেই, মানে যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে এই ফর্মুলাগুলোর কোনো অ্যাপ্লিকেশান নেই। এখন এখানে তো কোনো কাইরাল সেন্টারই নেই, তাও আমি এটা লিখলাম কেন তাহলে? এটা জাস্ট সিম্পলি একটা বোঝানোর জন্য আর কি। আমি অন্য কিছু করতে পারি, মানে মিথেন না করে এক কাজ করি, তাহলে অন্য কিছুই করি, ইথেন লিখবো না। ধরা যাক এরকম থাকলো কার্বনের সঙ্গে এদিকে ধরো 3টে আলাদা গ্রুপ, এদিকে 3টে আলাদা গ্রুপ। আচ্ছা আমি প্রথমে তো মডেলটাই দেখাই, তাহলেই সুবিধা হবে। ধরো এই যে মডেলটা, আমি দুটো কার্বনওয়ালা যে কম্পাউন্ড, তার যে ওয়েজ ড্যাশ, সেটার আমি কোনো মডেল দেখাইনি তখন। যাই হোক, এবার মডেল যদি দেখাই, দেখো তুমি ধরে নাও লাল আর হলুদ এই দুটো হচ্ছে অন দ্য প্লেন বন্ড। এই যে অন দ্য প্লেন নিচের দিকে নেমেছে, তাহলে এই অন দ্য প্লেন মানে কি, এই বরাবর আমি প্লেনটা ভাবছি, মলিকুলার প্লেনটাকে। তাহলে এই প্লেন বরাবর যদি ভাবি অন দ্য প্লেন, তাহলে রেড আর হলুদ যদি অন দ্য প্লেন থাকে, রেড ইয়েলো আর দুটো ব্ল্যাক কার্বন, তাহলে স্কাই আর অরেঞ্জ সামনের দিকে এসছে টুয়ার্ডস দ্য রিভার, মানে ওয়েজ বন্ড। তাহলে আমি যদি এটাকেই এখানে প্রজেক্ট করি, তাহলে আমি লিখবো কি, দেখো অন দ্য প্লেনে আমি লিখবো এদিকে রেড, এদিকে ইয়েলো, বেরিয়ে আসছে কে, বাঁদিকে স্কাই, ডান দিকে অরেঞ্জ। তাহলে এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে স্কাই, আর ভেতরের দিকে প্রজেক্টেড গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য রিভার কে, এই যে ডান দিকে ব্লু আর বাঁদিকে গ্রিন। তাহলে ডান দিকে ব্লু আর বাঁদিকে গ্রিন হচ্ছে। এবার যদি এটা এরকম হতো, অর্থাৎ এই বনটা উপরের দিকে, তখন আমাকে এই লালটাকে এই ওপরের দিকে দিতে হতো এরকম, ঠিক আছে। তখন একটা সামনে পেছনে অল্টার হয়ে যেত। তো সেই দিকে আমি এখন আর যাচ্ছি না, আমি শুধু এইটুকুই বোঝালাম যে এইটাকে আমরা যদি এখন সহর্স প্রজেকশানে নিয়ে যেতে চাই, তাহলে কি করব। দেখো ইয়েলো আর রেড এই দুটো হচ্ছে আমার এইভাবে আছে। আমরা মলিকিউলটাকে দেখছি কীভাবে, দেখো আমরা মলিকিউলটাকে এমনভাবে দেখছি যাতে করে কি বললাম, ওই যে ইমাজিনারি যে প্লেনটা, রেফারেন্স প্লেনটা, সেটা হচ্ছে বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এবং সেই প্লেন বরাবর এই হলুদ, লাল এবং কালোগুলো বরাবর প্লেনটা রয়েছে। অর্থাৎ আমরা এই প্লেনটা এখন বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে রেখেছি আর কি। মলিকুলার প্লেন আর বোর্ডের প্লেন পারপেন্ডিকুলার, এই অবস্থায় যখন আমি দেখছি তখন সেটা ওয়েজ ড্যাশ। আমি যদি এটাকে এইভাবে না দেখে জাস্ট এইভাবে ঘুরিয়ে দিই সামনে, এরকম একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দিই, তাহলে তুমি কি দেখবে, একদম এইভাবে ছিল। আমি যদি এইভাবে করে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, এবং যদি একদম চোখের লেভেলে রাখি, তাহলে তুমি কিন্তু ওই দিক থেকে এই কার্বনটাকে দেখতে পাচ্ছ, পেছনের কার্বনটাকে দেখতে পাচ্ছ না। ক্লিয়ার? এবং এই সামনের যে 3টে গ্রুপ, তাদের দ্বারা পেছনের 3টে গ্রুপ ঢাকা পড়ে গেছে, অলমোস্ট একটু একটু করে দেখা যাচ্ছে। এইভাবে যদি আমি দেখি
যেখানে সামনের কাইরাল কার্বনটাকে দেখা যাচ্ছে, পেছনেরটাকে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশন, সহর্স না। সহর্সটা করতে গেলে কী করতে হবে, এটাকে ছিল কীরকম, যখন আমি এইভাবে দেখছিলাম তখন এটা ছিল ওয়েজ ড্যাশ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, হয়ে গেল নিউম্যান। এবার ওয়েজ ড্যাশ আর নিউম্যানের মাঝামাঝি কোনো অবস্থায় রাখো, তাহলে এটা হয়ে গেল সহর্স। সহর্স মানে কি, আমি এই যে কাইরাল কার্বন দুটো এবং তাদের যে কানেক্টিং বন্ডটা, এইটাকে আমি দেখবো এরকম তেরচাভাবে, ডায়াগোনালি। ঠিক আছে, এখানে আমি ডায়াগোনালি একটা লাইন টানবো, এইটা একটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন। ঠিক আছে, দেখো আবার বলছি, ছিল এইরকম, আমি জাস্ট এটাকে এইরকম দেখবো। এইরকম যদি দেখি তাহলে দেখো, তাহলে কি বলছিলাম যে এরকম ছিল, জাস্ট আমি একটুখানি এরকম ঘোরালাম, তাহলে এইবার দেখো এই যে বোর্ডে আমি যে লাইনটা এঁকেছি আর এই লাইনটা এরকম পুরো প্যারালাল মনে হচ্ছে না? এই অবস্থায় এই কাইরাল কার্বনে যে তিনটে বন্ড আছে, অরেঞ্জ, ব্লু আর রেড, এগুলোকে আমি কীভাবে এখানে লিখবো, এখানে লেখার সময় এই এই এবং এই তিনটে বন্ড হয়ে গেল। ঠিক আছে, আর এই কার্বনটা তো তাই একটা নিচের দিকে নেমেছে, আর একটা পেছন দিকে যাচ্ছে, একটা সামনের দিকে আসছে, তো এখানেও আমি এরকম দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এবার কী হয়ে গেল দেখো, ছিল এরকম, অ্যাকচুয়ালি এটা এরকম ছিল না, মানে ইয়েলো এইদিকে ছিল আর রেড ওইদিকে ছিল। এই অবস্থায় যদি আমি এটাকে এইভাবে ঘোরালাম, তাহলে ইয়েলো নিচে। এইবার এই যে দুটো জিনিস, এই যে দুটো, এর মধ্যে এইটা হচ্ছে পেছন দিকে যাচ্ছে আর এটা হচ্ছে সামনের দিকে আসছে। ঠিক আছে না? তাহলে এখানে স্কাই কালার আর এখানে গ্রিন কালার, এদিকে ওইটা ভেতর দিকে যাচ্ছে অর্থাৎ ব্লু, এটা অরেঞ্জ আর এটা রেড। তাহলে এই হয়ে গেল সহর্স প্রজেকশন। তাহলে আবার বলছি, ফিশার প্রজেকশানে ওয়েজ ড্যাশ প্রজেকশানে আমরা যখন সামনে থেকে দেখছি তখন মলিকুলার প্লেন আর বোর্ডের প্লেন পারপেন্ডিকুলার রয়েছে, আমি জাস্ট পারপেন্ডিকুলার অবস্থা থেকে এরকম ঘুরিয়ে দিলাম একটুখানি, তাহলে এটা হয়ে গেল সহর্স। আর যদি এটাকে অল্প না ঘুরিয়ে, সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরিয়েছি এখন, সেটা না করে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে নিউম্যান। নিউম্যানের নিয়ে একটু পরে আলোচনা করছি। সহর্স যখন আমরা লিখলাম তখন তুমি দেখো একটা এরকম ওয়াই এর মতন শেপ হয়েছে না, মানে এই তিনটে গ্রুপ মিলিয়ে একটা ওয়াই এর মতন শেপ হয়েছে, আবার এই তিনটে গ্রুপ মিলিয়ে একটা ওয়াই এর মতন শেপ হয়েছে। তো আমরা বলি যে সহর্স প্রজেকশানে কী থাকে, দেখো দুটো জিনিস লিখে রাখো। একটা হচ্ছে এই যে ওয়াই শেপ যে দুটো আছে, এই ওয়াই শেপ দুটো দু রকমের, ওয়াই শেপটা দু রকমের হয় আর কি। একটা হচ্ছে আমরা বলি যে ইরেক্ট ওয়াই, আরেকটাকে আমরা বলি ইনভার্টেড ওয়াই। ইনভার্টেড ওয়াই, ইরেক্ট ওয়াইটা এরকমই, আর ইনভার্টেড মানে ব্যাপারটা এরকম হয়ে যায়। কীরকম করা হয়ে যায় এটা, যদি আমি মডেলটা নিয়ে জাস্ট এইটাকে, কীরকম ছিল আমাদের, এরকম ছিল তো, যে কোনো একটা এন্ডকে যদি আমি এই যে যদি ঘুরিয়ে দিই এরকম রেখে, এই অবস্থায় দেখো এই দিকে যে কাইরাল কার্বনটা সেটা নিচের দিকে নেমেছে একটা বন্ড, আর একটা ওদিকে মানে এরকম হয়েছে, কিন্তু এই দিকটাতে এবার নিচের দিকে কোনো বন্ড নামেনি, একটা বন্ড উপরের দিকে উঠেছে আর দুটো এরকম নিচের দিকে নেমেছে, তাহলে সেটা এরকম টাইপের হয়ে গেল না দেখতে, বোঝানো গেল তো? অর্থাৎ এই দুটো কাইরাল কার্বনকেই আমি আইদার এইভাবে রাখতে পারি অথবা এইভাবে রাখতে পারি। এইটার উপর বেস করে সহর্স প্রজেকশনকে চারভাবে আমরা ডিনোট করতে পারি, বুঝতেই পারছো। নাম্বার 1 হচ্ছে, দেখো এই তো হচ্ছে মেইন যে দুটো কাইরাল কার্বনের কানেক্টার। এবার দুটোই এরকম ওপরের দিকে থাকতে পারে, মানে ইরেক্ট ওয়াই, এরকম দুটো বন্ড থাকতে পারে, অথবা দুটোতেই ইনভার্টেড ওয়াই থাকতে পারে, অথবা প্রথমটায় ইনভার্টেড, ওই দিকেরটায় হচ্ছে এরকম ইরেক্ট, এটা হতে পারে, অথবা দুটোতে না, অথবা প্রথমটাতে হচ্ছে তোমার ইরেক্ট আর দূরেরটায় হচ্ছে ইনভার্টেড। জাস্ট এই বন্ডগুলোকে, মানে এই একটা কাইরাল কার্বনকে ফিক্স রেখে অন্য কাইরাল কার্বনের সাপেক্ষে বন্ডগুলোকে রোটেট করানো, এই আর কি। তো দুটো ওরিয়েন্টেশন আমরা বলছি, একবার এরকম থাকবে একটা ওপরে আর দুটো এরকম ইনভার্টেড ওয়াই, আরেকবার থাকবে জাস্ট এরকম।
এবার এরকম থেকে এই রকমে যেতে গেলে মানে আমি উপরে নীল সেখান থেকে নিচে নীল করতে গেলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হলো, কিন্তু নট নেসেসারিলি এরকম থেকে এই পজিশনে যেতে গেলে 180 ডিগ্রিতেই ঘোরাতে হবে। আমি যদি এইটাকে জাস্ট এই রকম ঘুরিয়ে দিই 60 ডিগ্রি, তাহলেই হয়ে গেল, তাই না? একটা জিনিস এখানে উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে যে এই যে 3টে বন্ড তুমি দেখতে পাচ্ছ, এই 3টে বন্ড কি একই প্লেনে আছে? দেখো, যদি আমি 3টে বন্ডকে এখানে রাখি বোর্ডে, তাহলে কার্বনটা কিন্তু উপরে উঠে এসেছে। আর যদি এইভাবে রাখি তাহলে তুমি বুঝতে পারছো কার্বন যখন অন দ্য প্লেন অফ দ্য বোর্ড, তখন বাকি 3টে বন্ড উপরে উঠে এসেছে। এটা তো হবেই, কারণ এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে এক্স্যাক্ট টেট্রাহেড্রাল 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু আমি যখন এটাকেই এইভাবে লিখছি তখন মনে হচ্ছে যেন এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, তাই না? এইটা আমরা এর আগে SP2 পড়েছি না, SP2 হাইব্রিডাইজেশন কীরকম হয়, এরকম ট্রাইগোনাল প্লেনার। তো আমরা তখন সেখানে শিখেছি যে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, মেজারমেন্ট করলে তাই হবে। তো দেখতে এগুলোকে 120 ডিগ্রি মনে হচ্ছে, আমরা লিখবো 120 ডিগ্রি, কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু এগুলো পারফেক্ট টেট্রাহেড্রন, সুতরাং বন্ড অ্যাঙ্গেল ইন রিয়ালিটি 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে? তো আমাদের এবার কী করতে হয়, মানে এক ধরনের ধরো দেওয়া আছে সহর্স, সেখান থেকে আরেক ধরনের সহর্স আমি কী করে বানাবো, মানে তার জন্য কী করতে হবে, রোটেশন করতে হবে। যদি এখান থেকে এখানে আসতে হয় বা এখানে এরকম দেওয়া আছে, যদি এরকম করতে হয় রোটেশন করতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করাতে হবে, এইটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এরকম দু একটা কোয়েশ্চেন করে নিই। একটা কোয়েশ্চেন লিখেছি, এটা হচ্ছে একটা সহজ ফর্মুলা। এই সেম কম্পাউন্ড কিন্তু এইগুলো সব কটাই, খালি দেখতে আলাদা। তো এই লুক থেকে এই 3টে লুকে কী করে আসবো, তো বোঝা যাচ্ছে যে কোনো কার্বন দুটো কাইরাল সেন্টারের মধ্যে একটাকে ফিক্স রেখে অন্যটাকে ঘোরাতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘোরাতে পারি, আমরা দেখলাম যে যদি ধরো এরকম আছে যে এখানে একটা গ্রুপ আছে 1, এখানে 2, এখানে 3। এখন 1টা যদি এখানে আনতে হয় তাহলে কত ডিগ্রি ঘোরাতে হবে, 120 ডিগ্রি ঘোরাতে হবে, ঠিক আছে? আর যদি 1টাকে এখানে আনতে হয় তাহলে কত ডিগ্রি ঘোরাতে হবে, 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাই না? এইটা যদি 120 হয়, 1 আর 2 অ্যাঙ্গেল 1 আর 2 যদি 120 হয়, তাহলে এদের ঠিক মাঝখান থেকে যদি যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি হবে না? তো ওইখানে গেলেই তো ওই যে এক নম্বরটা দেখো ওইখানে চলে গেছে। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি আমরা, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। অথবা যদি অন্য কিছু থাকে, মানে পারমিটেড অ্যাঙ্গেলগুলো কত, যে অ্যাঙ্গেলে আমরা ঘোরাবো ওদেরকে, 60 ডিগ্রি 120 ডিগ্রি আর 180 ডিগ্রি, এই 3টে মধ্যে আমাকে চয়েস করতে হবে, ঠিক আছে? তার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, 60 ডিগ্রি ঘোরালাম তো এটা, তো এরকম আসলো। আমি যদি 180 ডিগ্রি ঘোরাতাম তাহলে কী আসতো, 180 ডিগ্রি ঘোরালে একটা এখানে চলে আসতো, 2 এখানে চলে আসতো, 3 এখানে চলে আসতো। এই যে ওয়াইটা দেখো, এটা ইনভার্টেড ওয়াই, এখান থেকে হয়ে গেল ইরেক্ট ওয়াই। ওয়াইয়ের যে ওয়াই দু রকমের বললাম, ওয়াই প্যাটার্নটা, তো সেই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল যখন আমি 60 ডিগ্রিতে ঘোরালাম। 180 ডিগ্রিতে ঘোরালে কিন্তু ওইটা হতো না, তাই না? একটা এখানে চলে আসতো, 2টা এখানে চলে আসতো, মানে ওয়াইটা আমি এরকম যে ইনভার্টেড লিখছি ওটা ইনট্যাক্ট থাকতো। এবার তুমি ভাবো 60 হয়ে গেল, 120 হয়ে গেল, 180তে যদি ঘোরাই, 180তে ঘোরালে কী হবে, এই একদম অপোজিট সাইডে চলে আসবে, তাই না? এইটাকে যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে 1 নম্বরটা এখানে চলে এলো না, 180 ডিগ্রি মানে উল্টো দিকে পুরো, এই 2টা চলে যাবে ওই দিকে, 2 যেদিকে ছিল, 2 এখন এদিকে ছিল, তাহলে ওই দিকে চলে যাবে, আর 3 এদিকে চলে আসবে, তাই না? বুঝতে পারছি তো? তাহলে ওয়াইয়ের ডাইরেকশান, ওয়াইয়ের যে প্যাটার্ন ইনভার্টেড না ইরেক্ট, এটা চেঞ্জ হয়ে যাবে কখন, যদি আমরা 60 ডিগ্রি বা 180 ডিগ্রিতে ঘোরাই। এটা সাইডে কোথাও একটা লিখে রাখো, এই কোয়েশ্চেনগুলো টোকার আগে সাইডে লিখে রাখো যে ওয়াইয়ের যে প্যাটার্নটা বা ওয়াইয়ের যে ধরনটা সেটা চেঞ্জ হবে কখন, 60 ডিগ্রি আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে, আর 120তে ঘোরালে চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা লিখে মানে এই বিষয়টা এঁকে নিয়ে ওইটা 2 লাইন লিখে রাখো, তারপরে আমরা এই আনসারটাতে আসছি। আবারও বলছি আমি যে এই যে আমরা জিনিসগুলো করছি আজকে বা পরের ভিডিওতেও, এইগুলো সব হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল নলেজ, এইগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষা যখন কোয়েশ্চেন আসবে। কিন্তু আমি যদি এইগুলো না শিখে সরাসরি কোয়েশ্চেন সলভ করতে লাগি, সব কোয়েশ্চেন ভুল হবে। সুতরাং আগে নলেজটা, ফান্ডামেন্টালটা, কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দেখো এখান থেকে যদি আমি ফার্স্ট এটাই করি, এটা মুছে দেওয়া সহজ হবে। এরপরে দেখো ETDH, এটা কোনো চেঞ্জ হয়নি, এইটা আর এটা সেম আছে, চেঞ্জ হয়েছে খালি এখানে মিথাইল চলে গেছে এখানে, ব্রোমিন চলে গেছে এখানে,
না মহিম চলে গেছে ওপরে। যাই হোক, প্রথমে আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে যে ওয়াই এর প্যাটার্ন চেঞ্জ হয়েছে কিনা। ওয়াইটা কীরকম এখানে ওয়াইটা দেখো, এই যে এরকম আছে না ইনভার্টেড, এখানেও ইনভার্টেড। তাহলে ওয়াই যখন ইনভার্টেড থেকে ইনভার্টেড মানে প্যাটার্ন চেঞ্জ হয়নি, তার মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে মিথাইল দেখো এইখানে চলে এসছে, তাহলে এই মিথাইলটা এসছে এইখানে, এই ক্লোরিনটা গেছে এখানে, আর ব্রোমিনটা গেছে এখানে, ঠিক আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝা গেল। তাহলে এইটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, C1 C2 দুটো নাম দিচ্ছি আমরা, তাহলে C2তে আমরা কি দেব, 120 ডিগ্রি রোটেশন দেব। কোন দিকে ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ। হ্যাঁ, আমরা যখন এই যে ঘড়ির কাঁটার দিকে চলছি তো এটা, তাই দিস ইজ ক্লকওয়াইজ। আর আমরা যদি এইভাবে ঘোরাই তাহলে এটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে ঘোরাচ্ছি সেটা বলতে হবে। আমি 120 ডিগ্রি যদি ক্লকওয়াইজ ঘোরালাম তাহলে এমিটা এখানে চলে এলো, মানে এই পজিশানে এলো। কিন্তু আমি যদি 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতাম তাহলে এমি তো এইখানে চলে আসতো, তাহলে আমরা তো ওইটা পেতাম না তো, হ্যাঁ না, যেটা পেতে চাইছি সেখানে তো এমি তো এখানে নেই, এমি তো আছে ওইদিকে, ক্লকওয়াইজ দিতে হবে। তাহলে সেই ক্লকওয়াইজটা মানে কি বলবো, ইটস আ মাস্ট টু মেনশন, এটা মেনশন করতেই হবে। ক্লিয়ার? এবার আমি এটা মুছে দিচ্ছি, আমরা এবার ডান দিকের ছবিটা চলে যাচ্ছি। ডান দিকের ছবিটার সঙ্গে প্রথম কথা হচ্ছে, দেখো প্রথম ছবিটার ডিফারেন্সটা কোথায় হয়েছে। দেখো এবার এমই বিআর সিএল ওইটা এবার ফিক্সড আছে, এবার C1-এ চেঞ্জ হয়েছে এবং ওয়াই এর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখানে ওয়াইটা এরকম ডিরেক্ট, এখানে ওয়াইটা হচ্ছে দেখো ইনভার্টেড। তাহলে আইদার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। যদি 180-তে ঘোরাই তাহলে ডিটা নিচে চলে আসবে পুরো, সরি এই যে এখানে ইটিটা উপরে চলে যাবে। যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই ইটি চলে যাবে ওপরে, তাহলে এখানে কি ওপরে ইটি আছে, নেই তো, তার মানে 180 ডিগ্রি না 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি কোন দিকে দেখো কি বললাম আমরা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এদের মাঝ বরাবর এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তো ডিকে দেখো আমি যদি 60 ডিগ্রি ঘোরাই এখানে চলে আসবে, এই চলে এসছে, ঠিক আছে। আবারও এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, মানে এই বন্ড আর এই বন্ডের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে তার মাঝ বরাবর যদি যাই তাহলে আবারও 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ঘোরাও। যখন আমি ডিকে এইদিকে নিয়ে আসলাম তখন এইচটাও এখানে চলে এসছে, রাইট, আর ইটিটাও এখানে চলে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা করলাম 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, বুঝতে পারছি। থার্ড কোথায় চেঞ্জ হয়েছে দেখি এবার, থার্ডেরটায় দু জায়গাতেই চেঞ্জ হয়েছে। এখানেও ইটি দেখো একদম এখান থেকে উপরে চলে গেছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। তো বুঝতেই পারছি 180 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে C1-এ আমরা ঘোরাবো হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি রোটেশন। এবার 180 ডিগ্রির ক্ষেত্রে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ একই হবে। আমি যদি এই দিক দিয়ে ঘুরিয়ে একে উপরে নিয়ে আসি যা হবে, এই দিয়ে ঘুরিয়ে একে এখানে নিয়ে আসলেও একই হবে, মানে বাদবাকি গ্রুপগুলোর পজিশান ওটাই হবে, ঠিক আছে। এই চলে যাবে এইখানে, এই কোণায় চলে এসছে এদিকে, সবাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ডি চলে যাবে এইখানে, এইদিকে চলে এসছে, ঠিক আছে। আর C2-তে কী হচ্ছে দেখো, C2-তে এখানে সিএল গেছে ওপরে, তাহলে এখানে দেখো C2-তে ওয়াইটা হচ্ছে এরকম ইনভার্টেড, আর এখানেও C2-তে ওয়াইটা ইনভার্টেড, তার মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে হবে। তো সিএল ওইদিকে গেছে, তার মানে সিএলটা যদি এখান থেকে এইখানে যায় আর ব্রোমিনটা এখান থেকে এখানে এসছে, তার মানে আমরা কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে C2-তে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ক্লিয়ার। তাহলে একটা শহর্স থেকে অন্য শহর্সে আমরা এইভাবে জাস্ট রোটেশন করিয়ে যেতে পারি। এবার সেটাতে প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওয়াইটা ইরেক্ট অথবা ইনভার্টেড ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, তাহলে আমাদের এইটা করতে খুব সুবিধা হবে। এই হয়ে গেল আমাদের শহর্স প্রজেকশন। আমরা শহর্সের সঙ্গে সঙ্গেই যেটা দেখবো সেটা হচ্ছে নিউম্যান, ঠিক আছে। আমি যে কোনো একটা শহর্সকে রেখে দিচ্ছি। নিউম্যানের সঙ্গে শহর্সের বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, যেটা আমি একটু আগেই বলছিলাম যে খালি চেঞ্জ হয়ে যাচ্ছে কোথায়,
কীভাবে আমি ওটাকে দেখছি সেইটার উপরে। ইনফ্যাক্ট ওয়েজ ড্যাশের সঙ্গেও সেই অর্থে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স তো নেই, কারণ একটাই মলিকিউলকে আমি 3-4 রকমভাবে রিপ্রেজেন্ট করতেই পারি, 4টেই আমরা পড়বো এখানে। তো এই পার্টিকুলার মলিকিউলটাকে আমরা 4ভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। যখন আমি এইভাবে দেখছিলাম তখন সেটা ছিল ওয়েজ ড্যাশ। আমি জাস্ট এই দেখার অ্যাঙ্গেলটা পাল্টে দিলাম। আমি এখন এখান থেকে দেখছিলাম, এখন যদি আমি এইভাবে দেখি, ঠিক আছে, আমি তো ক্যামেরা তো ফিক্সড এখন আমার, তাহলে আমি কী করতে পারি, মলিকিউলটাকে ঘোরাতে পারি। আর যদি মলিকিউলটা ফিক্সড রাখি তাহলে আমাকে নিজেকে ঘুরতে হবে। আমি ধরো সোজাসুজি দেখছি মলিকিউলটাকে, তো আমি এরকম দেখছি, আর তুমি এইভাবে কখন দেখবে, যখন তুমি এইভাবে দেখবে তখন, ঠিক আছে। তুমি তোমার মডেল তৈরি করো, তুমি মডেল তৈরি করে মডেলটাকে ফিক্স রেখে তুমি ঘুরে বেড়াও এর চারপাশ দিয়ে, তাহলে তুমি একবার একে ওয়েজ ড্যাশ দেখবে, একবার একে সহর্স দেখবে, একবার একে নিউম্যান দেখবে, বা ফিশারও দেখতে পারবো একবার। তো কী হচ্ছে দেখো, এই ছিল সহর্স, এই ছিল ওয়েজ ড্যাশ থেকে আমরা বানালাম সহর্স। আচ্ছা, আমি এই পার্টিকুলার যে কম্পাউন্ডটা, এটা যদি আমি ওয়েজ ড্যাশ লিখতে চাই, আচ্ছা ওটা আমি পরে বলবো, কনভার্সন করার সময় বলবো। আমি এটাকে এখন নিউম্যানে রূপান্তরিত করতে চাই। তাহলে নিউম্যান করতে হলে কি হচ্ছে দেখো, তুমি এমনি ভেবে নাও যে এই নীলটা হচ্ছে ডি, এই কমলাটা হচ্ছে ইথাইল, এই লালটা হচ্ছে হাইড্রোজেন, আর সবুজটা হচ্ছে ব্রোমিন, আকাশিটা হচ্ছে ক্লোরিন, আর হলুদটা হচ্ছে মিথাইল। এটা ভেবে নাও। এইবার এই অবস্থা থেকে তুমি জাস্ট এটাকে রোটেশন এমনভাবে দাও যাতে করে একটা কার্বন তোমার চোখের সামনে একদম আই লেভেলে। তাহলে কি হচ্ছে, পেছনের কার্বনটাকে আমরা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? 3টে গ্রুপ সামনের স্পষ্ট দেখা যাচ্ছে, পেছনের 3টে গ্রুপকেও দেখা যাচ্ছে, কিন্তু পেছনের কার্বনটাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। এই অবস্থায় আমরা এটাকে কীরকমভাবে লিখবো দেখো। তাহলে এই ছিল, আমি এইরকমও ঘোরাতে পারি, আমি এইরকমও ঘোরাতে পারি। তাহলে এই যে কার্বনটা যেটা ছিল C1, এখানে এটা C1, এটা C2, ঠিক আছে। তা আমি যদি এইটাকে যদি এইভাবে ঘোরাই, মানে তাহলে C1 সামনে চলে এলো, আর যদি এইভাবে ঘোরাই তাহলে C2 সামনে চলে এলো। তা ওইটা কোনো ফ্যাক্টর না, আমি দুটোই করতে পারি। তা আমি এই C1টাকে আমি সামনে আনবো, মানে নিউম্যান প্রজেকশানে এটা ছিল C1 সহর্সের, যে আমি ঘোরালাম এটা নিউম্যানের ফ্রন্ট কার্বন হয়ে গেল, আর যেটা ছিল C2 সেটা হয়ে গেল ব্যাক কার্বন। তাহলে এইটা হচ্ছে ফ্রন্ট কার্বন ইন নিউম্যান, আর এইটাকে আমি বানাবো ব্যাক কার্বন অন নিউম্যান। এবার নিউম্যানে এই যে 3টে গ্রুপ আছে না, দেখো এই যে 3টে গ্রুপ, তারা যেখানে কানেক্টেড হচ্ছে, জয়েন্ট হচ্ছে, এইটা হচ্ছে কার্বন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রন্ট কার্বন নিউম্যানে। এবং নিউম্যান যখন আমরা আঁকবো তখন তো আমরা পেছনের যে কার্বনটাকে দেখতে পাবো না, তো ওই গ্রুপগুলোকে দেখতে পারবো, উকি মারছে গ্রুপগুলো, কিন্তু কার্বনটাকে দেখতে পারবো না। সেইটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয় দেখো, সেইটা রিপ্রেজেন্ট করা হয়, এর একটা সার্কেল আঁকা হয়, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো, সার্কেল আঁকলাম, ওইদিকে একটা বন্ড দেখা যাচ্ছে, এদিকে একটা বন্ড দেখা যাচ্ছে, এদিকে একটা বন্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। আর সামনে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এই সার্কেলটা হচ্ছে এইটাকে আমরা বলি যে দিস ইজ লাইক দ্য ব্যাক কার্বন, মানে ওই সার্কেলের ভেতরে কোথাও একটা ব্যাক কার্বন আছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর ওভারঅল যদি আমি নিউম্যান বানাতে চাই, মানে এইটার পারফেক্ট যদি নিউম্যান বানাতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই ফ্রন্ট আর ব্যাক এই দুটোকে কালেকটিভলি দেখাতে হবে, একসঙ্গে দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমরা এরকম দেখাবো, এই ব্যাক কার্বন, এইটা হচ্ছে ফ্রন্ট কার্বন। ফ্রন্ট কার্বনে এই যে 3টে গ্রুপ, দেখো এখানে ওই দুরকম ওয়াই থাকতে পারে। তো আচ্ছা, আমি এক কাজ করি, আমি এইটাকে না একটু চেঞ্জ করে দিই, এইটাকে গ্রুপগুলোকে চেঞ্জ করে দিই, ওয়াই এর পজিশনটাকে চেঞ্জ করে দিই, তাহলে প্রথম ক্ষেত্রে সেক্ষেত্রে বোঝাতে একটু সুবিধা হবে। তারপরে আমরা আবার ওই রকমভাবে দেখবো পরে একবার। তো যাই হোক, যা গ্রুপই এখানে ছিল না কেন, MECl Br ছিল। তাহলে এরকমও হতে পারে ব্যাক কার্বনটা, অথবা কীরকম হতে পারে বুঝতেই পারছো, যে এরকম
এরকম আর এরকম। ব্যাক কার্বন ফ্রন্ট কার্বনটাও এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে আবারও আমরা সহর্সের মতন ওরকম চারখানা ওরিয়েন্টেশন পাবো, যেখানে ফ্রন্ট ব্যাক দুটোই হচ্ছে এরকম ইনভার্টেড ওয়াইয়ের মতন, ফ্রন্ট ব্যাক দুটোই ইরেক্টের মতন, আর অল্টারনেটিংলি একটা একটা করে। কিন্তু নিউম্যানে আমরা এই 4 রকম ছাড়া আরও অজস্র এরকম কনফার্মেশন পাই, কনফার্মেশন বলি আমরা এগুলোকে। বাই দ্য ওয়ে, ওটা বলে রাখি আমি, এই যে আমরা সহর্স করলাম একটু আগে, একটাই পার্টিকুলার সহর্সকে আমি 3ভাবে আর 3টে আরও আলাদাভাবে দেখালাম। তা আমি কী বললাম যে ওইটাই, ওই প্রথমটা এবং বাকি যে 3টে তারা সবাই ওই একটাই পার্টিকুলার মলিকিউল, তাদের মধ্যে কোনো চেঞ্জ হয়নি, মানে অন্য কোনো মলিকিউলে কনভার্ট হয়ে যায়নি। কনভার্ট হয়ে যায়নি কেন? কারণ আমরা তো খালি বন্ডের রোটেশন করিয়েছি, আর রোটেশন করিয়ে তো একটা কনফিগারেশন থেকে অন্য কনফিগারেশনে যাওয়া যায় না। কনফিগারেশন আইসোমারে কী করতে হয়? বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং করতে হয়। আমরা যখন একটা শহর থেকে আরেকটা শহরে গেলাম, আমাদের কোনো বন্ড এখান থেকে খুলে অন্যদিকে লাগাতে হলো না, তো বন্ড মেকিং ব্রেকিং করতে হয়নি। সুতরাং একটা শহর থেকে যখন আমি আরও 3টে শহর আঁকলাম ওই কম্পাউন্ডের, তাহলে ওই 4টে যে রিপ্রেজেন্টেশন হলো ওইগুলোকে কালেকটিভলি বলবো আমরা একটা অন্যটার কনফরমেশন, নট কনফিগারেশন। তা কনফরমেশনাল আইসোমার নিয়ে আমরা পরে আলোচনা করবো যখন, তখন আমরা সেখানে দেখবো যে আমরা নিউম্যান নিয়েই বেশি কথা বলছি। এখন এখানে নিউম্যান নিয়ে খুব বেশি আলোচনা হবে না, খালি কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় ওইটা দেখবো, আর কী করে ওখান থেকে ফিশার বা ওয়েজ ড্যাশে কনভার্ট করতে হয় সেটা দেখবো খালি। তো এবার দেখো, এই ফ্রন্টে এখানে উপরে আছে ডি, এদিকে আছে ইটি, আর এদিকে আছে এইচ, আর ব্যাকে নিচে আছে ব্রোমিন, উপরে আছে সিএল, আর এখানে আছে এমি। এটা হয়ে গেল নিউম্যান। এই নিউম্যানটাকেই আমি দেখো কী করতে পারি, উপরে কার্বনটাকে আমি, ফ্রন্ট কার্বনটাকে আমি ওরিয়েন্টেশনটা সেম রাখছি, মানে এখানে কোনো রোটেশন হয়নি। কিন্তু ব্যাক কার্বনে যদি রোটেশন হয়, সাপোজ এটাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হয়ে গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হয়ে গেলে ব্রোমিনটাকে আমাকে এইখানে লিখতে হবে, মানে ব্রোমিন, এই যে আমি একটু দেখাই আগে, এখানে ধরো এই যে এইরকম ছিল, ঠিক আছে। তুমি এখন ফ্রন্ট কার্বনটাকে দেখতে পাচ্ছ, ব্যাক কার্বনটাকে দেখতে পাচ্ছ না, তাহলে এখানে এই যে 1 2 3 3টে গ্রুপ, আর এই গ্রুপটার সঙ্গে জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে গ্রুপটা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে এই ওরিয়েন্টেশনটা। এটা ধরো এই নিচেরটা হচ্ছে ব্রোমিন, আর এই উপরের, সরি এটা উল্টো আছে, এরকম আছে, ফ্রন্ট কার্বনের উপরে আছে ডিউটেরিয়াম, আর ব্যাক কার্বনের নিচে আছে ব্রোমিন। এবার আমি কী করলাম, ফ্রন্ট কার্বনটাকে ফিক্স রেখেছি, ব্যাক কার্বনটাকে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দিই, তাহলে ডয়টেরিয়ামের ঠিক পেছনে চলে যাবে ব্রোমিন। তাহলে এবার ওটাকে আমাকে এখানে এঁকে দেখাতে তো হবে, সেটা কী করে দেখাবো, এবং ছোট্ট একটা বন্ড দেখাবো, ঠিক আছে। আর এখানে একটা দেখাবো, আর এখানে একটা দেখাবো, ঠিক আছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে ক্লোরিন এদিকে চলে আসবে, আর মিথাইল এখানে চলে আসবে। আমরা যত রকমভাবেই ঘোরাই না কেন, তার মধ্যে এই দুটো যে কনফিগারেশন, এই দুটো যে কনফরমেশন, এই দুটো কনফরমেশন হচ্ছে কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট বা সবথেকে বেশি আলোচিত। আমরা দু রকমেরই নিউম্যান পাই। একটা নিউম্যান যেখানে ফ্রন্ট কার্বনে আর ব্যাক কার্বনের এই যে ওয়াইটা, এটা আলাদা থাকবে। ফ্রন্ট কার্বনে যদি এইটা থাকে, তাহলে ব্যাক কার্বনে এটা থাকবে, মানে ফ্রন্ট কার্বনে ইনভার্ট থাকলে ব্যাক কার্বনে ইরেক্ট, আর যদি ব্যাক কার্বনে ইরেক্ট থাকে, ফ্রন্ট কার্বনে ইনভার্ট। এইরকম যখন থাকবে তখন আমরা দেখব যে গ্রুপগুলো একদম সুন্দরভাবে বিন্যস্ত হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে, ইভেন্টলি আর কি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এইখানে কেমন গ্রুপগুলো যেন একটা জায়গাতে এসে এরকম জটলা পাকিয়ে গুটিয়ে দাঁড়িয়ে আছে। তা আমরা এই অবস্থানটাকে বলি স্ট্যাগার্ড কনফরমেশন। কি বলি? স্ট্যাগার্ড মানে হচ্ছে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা, অনেকটা জায়গা আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকের থেকে একদম ইকুয়াল ডিস্টেন্স অলমোস্ট মেনটেন করছে, তাই না? এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। যদিও এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা ওইভাবে মাপা যায় না মানে আমি মাপা যায় তো অবশ্যই, মাপা যায় না বলছি কারণ তার মানে আমরা যতটুকু এখনও পর্যন্ত শিখেছি সেই অনুযায়ী আমরা কী করে মাপবো। মানে একটা গ্রুপ এখান থেকে নিচে নেমে আসছে এই ফ্রন্ট থেকে, আর এই যে গ্রুপটা নিচে এটা এদিকে আসছে, এই যে গ্রুপটা এটা হচ্ছে এই নীলটা। এখন এই নীলের সঙ্গে সবুজের আমি কী করে অ্যাঙ্গেল মাপবো? তারা তো একই পয়েন্ট থেকে বেরোয়নি, আমরা মনে করে নিই তারা একই পয়েন্ট থেকে বেরিয়েছে। মানে এই কার্বন দুটোকে তুমি একদম মনে করো এই দুটো কাইরাল কার্বন এবং স্কুইজ করে একটা পয়েন্টে এসে গেছে,
তখন তো আমরা বলতেই পারি যে একটা নিচের দিকে নেমেছে আর একটা ওই দিকে নেমেছে, এটা বলতেই পারি। সেক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আমরা পরে জানবো যে এইটাকে আমরা নর্মাল অ্যাঙ্গেল বলি না, এই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল মানে দুটো হেড থেকে দুটো গ্রুপ বেরিয়েছে, ঠিক আছে? তো ওটা নিয়ে পরে আলোচনা করবো। মোদ্দা কথা হচ্ছে যখন এরকম গ্রুপগুলো ছোটো ছোটি থাকবে, প্রত্যেকটা গ্রুপের সঙ্গে প্রত্যেকটা গ্রুপের ডাইহেড্রাল অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তখন আমরা সেটাকে বলি স্ট্যাগার্ড। আর যখন এইরকম থাকবে, এই ডি এর সঙ্গে ব্রোমিনের অ্যাঙ্গেল কত, যদি একই হেড থেকে ওরা বেরিয়ে থাকে তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটাকে আমরা বলি এক্লিপসড কনফরমেশন। একই কথা নিউম্যানের ক্ষেত্রে প্রযোজ্য, সহর্সের ক্ষেত্রেও প্রযোজ্য। এটাকে আমরা বলি স্ট্যাগার্ড সহর্স। যদি একই রকম থাকতো ওয়াইগুলো, দুটোই এরকম ইনভার্টেড বা দুটোই ইরেক্ট, সেক্ষেত্রে আমরা বলতাম এক্লিপসড সহর্স। তবে এই স্ট্যাগার্ড বা এক্লিপসড কথাটা আমরা খুব বেশি করে ব্যবহার করি নিউম্যানের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বোঝাই যাচ্ছে যে নিউম্যান এবং সহর্স ব্যাপারটা একই রকম, খালি দেখার অ্যাঙ্গেলটা পাল্টাতে হবে। আমরা একবার এরকমভাবে দেখছিলাম, প্রথমে যখন আমরা এরকম দেখছিলাম যেখানে প্লেনটা বোর্ডের প্লেনের সঙ্গে একদম প্যারালাল, তখন এটা আমরা ওয়েজ ড্যাশ বলছিলাম অন দ্য প্লেন, এগুলো অ্যাবাভ দ্য প্লেন বা ওয়েজ বন্ড, আর পেছনেরগুলো ড্যাশ বন্ড। যখন আমরা 45 ডিগ্রি মতো অ্যাঙ্গেলে ঘোরালাম তখন এটা হয়ে গেল সহর্স। যখন আমরা একদম এইভাবে ঘুরিয়ে ফেললাম, মানে ওয়েজ ড্যাশের সাপেক্ষে এই প্লেনটা একদম যখন পারপেন্ডিকুলার হয়ে গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, তখনই এটা হয়ে গেল নিউম্যান। তাহলে একটা সেম মলিকিউল, এটাকেই আমরা একবার দেখছি ওয়েজ ড্যাশ, একবার দেখছি সহর্স, একবার দেখছি নিউম্যান, এটাকেই আমরা আবার ফিশার হিসাবে দেখব। তো ওয়েজ ড্যাশ না, সহর্স এবং নিউম্যান আপাতত এইটুকু। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে ঠিক এরপর থেকে আমরা কন্টিনিউ করব। যদি আজকের ভিডিওটাতে তোমরা বিষয়গুলো বুঝতে পেরে থাকো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দাও আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।